একটু এখানে একটা শট, ওইদিকে একটা শট। চলো ঘুমাই, আবার চলো ঘুমাই, আবার চলো ঘুমু ঘুমু করি। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন ওই প্রায় বিকেল 4টে মতো বাজে। আজ যেদিনে ব্লগটা শেয়ার করছি সেদিন কিট্টু ছিল ডাক্তারের কাছে ওর রেগুলার চেক আপের দিন। তো রোহন তো অফিসে গিয়েছিল, অফিস থেকে একটুখানি তাড়াতাড়ি ফিরে এসেছে, কারণ আজকে ওর বিকেলবেলা ডাক্তারের কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেটা ও 3 মাসের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো চলুন, আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। কিট্টু তো প্রথমে ঘুমোচ্ছিল, তাই বাড়ি থেকে বেরোনোর পথে রোহন ওকে বেবিকে এড়ে নিয়েছিল, কিন্তু বাইরে বেরিয়ে যেমনি বাইরের আওয়াজ শুনেছে অমনি গোল গোল করে তাকিয়ে গিয়েছে। তারপরে বাকি পথটা ওর প্র্যামের মধ্যে শুয়ে শুয়ে চারিদিক দেখতে দেখতে ক্লিনিকে পৌঁছে গিয়েছি। আর ক্লিনিকে এসে শুরুতেই জামা কাপড় সবকিছু ছাড়িয়ে একটা ফ্রেশ ডাইপার পরিয়ে দিতে বলে, কারণ ওর ওজন যেটা মাপবে সেটা যেন একদম অ্যাকুরেট আসে। যদিও বা যখন ওর ওয়েটটা মাপা হবে তখন ওই ডাইপারের ওয়েটটা ওই ধরে নিন 20 গ্রাম 30 গ্রাম সেটা বাদ দেওয়া হবে। তো কিট্টুর এটা 3 মাসের ওয়েট ছিল। তো মাঝে মাঝে দু একজনের কমেন্ট দেখি যে কিট্টু নাকি খুবই রোগা, ওকে নাকি আমার একটুখানি বেশি যত্ন নেওয়া উচিত, কিন্তু ডাক্তাররা তো বলে ওর নাকি ওয়েট ডাচ বাচ্চাদের গ্রাফ মতো চলছে আর প্রচুরও অ্যাক্টিভ রয়েছে। আমার মনে হয় বাচ্চাদের অ্যাক্টিভ থাকাটা বেশি ইম্পর্টেন্ট। এবার জানেন, কিট্টুর তো আমরা 3 মাসের রেগুলার চেক আপে এসেছিলাম, কিন্তু আমরা একদমই জানতাম না যে আজকে ওকে আবার ভ্যাকসিনও দেওয়া হবে। 2টো ইঞ্জেকশন 2 পায়ে ফুটুস ফুটুস করে ফুটিয়ে দিয়েছে। শুরুতে একটুখানি কাঁদলে 5 মিনিট পরে একদম কান্না থামিয়ে দিয়েছিল। তারপরে পাশের রুমেই এখানে একটা ডাইপার চেঞ্জিং রুম ছিল, ফিডিং রুম ছিল, তো সেখানে ওকে আমি ফিড করাতে করাতেই ও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। আগেও বলেছিলাম না, ইঞ্জেকশনের মধ্যে মনে হয় কিছু একটা থাকে, তারপরে বাচ্চারা খুব ভালো ঘুমিয়ে পড়ে। তো ওকে ঘুম পাড়িয়ে আমরা যেমনি বাইরে বেরিয়েছি অমনি কিছুটা এগোতেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এবার দেখুন, যখন বেরিয়েছিলাম দেখেছিলেন না কেমন সুন্দর রোদ ঝলমল করছিল, ঠিক তার 1-1.5 ঘন্টা পরে যে এরকম আকাশ কালো করে বৃষ্টি নামবে আমরা না আগে থেকে বুঝতেও পারিনি, আর ওয়েদারটা চেক করেও বাড়ি থেকে বেরোয়নি। তো কিট্টুর প্র্যামে সবসময় একটা ছাতাই থাকে। এবার দেখুন যে বৃষ্টি পড়ছে, কিট্টুর প্র্যামটা না হয় ও রেইনকোট দিয়ে আমরা ঢেকে নিয়েছি, আর কিট্টু তো বেবি কেরিয়ারে রোহনের সাথে রয়েছে। এবার একটা ছাতা নিয়ে আমরা দুজনে যদি যেতে চাই তাহলে একজন তো ভিজে চুপচুপে হয়ে যাব। তাই ভাবলাম না, বাকি লোকেদের মতো এখানেই আমরা দোকানের একটা শেডের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করেছি জানেন। তারপরে বৃষ্টি একটু কমতে না কমতেই মনে হলো না, এখন বাড়ির দিকে হাঁটা দিই, নাহলে দেখা গেল আবার বৃষ্টি নেমে যেতে পারে, কারণ ওদিকে দেখুন আকাশটা কেমন কালো করে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে মনে হয় আবার এর থেকেও বেশি মুষলধারে বৃষ্টি হতে পারে। এই বাবু নো নো, এখন সাউন্ড একটু ইয়ে হয়ে কোনো ব্রুম 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 নো। তো ক্লিনিক থেকে বেরোনোর সময় কিট্টুকে যেভাবে কেরিয়ারের মধ্যে ঘুম পাড়িয়ে নিয়ে এসেছিলাম, বাড়িতে এসেও না আস্তে করে ওইভাবেই দেখুন বেবি কেরিয়ারটা শুদ্ধই ওকে ওর ক্রিবে শুয়ে দিয়েছি। এবার দাঁড়ান, একটু আস্তে করে ওর পায়ের দিকে কোলবালিশটা ঠেকনা দিয়ে রাখি। এবার দুদিকেই 2টো ইঞ্জেকশন দিয়েছে, পাটা বেশি নড়াচড়া করলে পরে তো ব্যথা ঠিক লাগবে, তো ঘুমটা যেন ভেঙে না যায় সেজন্যই বালিশটা একটুখানি পায়ের মধ্যে ঠেকে দিয়ে এসেছি। আর এই যে দেখুন, বাড়িতে আসার 10 মিনিটের মাথায় আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ভাগ্যিস বাবা ঠিকঠাক সময় বাড়ি চলে এসেছি, নাহলে তো আরও পৌঁছতে দেরি হয়ে যেত, নাহলে বৃষ্টিতে হয়তো ভিজে ভিজেই বাড়ি ফিরতে হতো। তো যাই হোক, কিট্টু যখন ঘুমিয়েছে না, এবার ঝটপট করে রান্নাঘরে গিয়ে ডিনারটা তৈরি করে ফেলি। বলা যায় না আবার উঠে গিয়ে হয়তো ভ্যাকসিনের ব্যথায় কান্নাকাটিও করতে পারে। এবার আজকে যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, 3 জনে বেশ খুশি খুশি বেরিয়েছিলাম ক্লিনিকে যাওয়ার জন্য। ভেবেছিলাম রেগুলার চেক আপের মতোই চেক আপ করেই চলে আসবো। এবার লাস্ট চেক আপেও ও 2টো ভ্যাকসিন দেওয়া হয়েছিল, সেটা আগের চেক আপেই বলে দিয়েছিল। সেটাও 2 মাসের চেক আপ ছিল, কিন্তু 2 মাসে যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু বলেনি যে 3 মাসেও যখন আবার যাব তখনও 2টো করে ইঞ্জেকশন দিবে।
এবার এখানে ভ্যাকসিন দেওয়ার সময় না আগে থেকে বাড়িতে একটা চিঠি আসে। কয়েকদিন ধরে লেটার বক্সটা চেক করা হয়নি তো, না হলে হয়তো ঠিক বুঝতে পেরে যেতাম যে আজকেও কিট্টুর ভ্যাকসিন রয়েছে। এবার ভ্যাকসিন দিলে তো জানেনি বাচ্চারা কেমন একটুখানি অসুস্থ হয়ে যায়, কখনো কখনো জ্বরও আসে, বা বেশিরভাগ সময় ব্যথায় ওরা বেশ কান্নাকাটি করে বা সারাদিন ঘ্যান ঘ্যান করে। তো কিট্টু যে কটা ভ্যাকসিন নিয়েছে এখানে এখনও অবধিও জ্বর আসেনি, তবে 2-1 দিন একটু বেশি কান্নাকাটি করে। তো অনেকেই এখানে জন্মের পর বাচ্চাদের কেমন ভ্যাকসিন দেওয়া হয় কমেন্ট করে জানতে চান, সেটা আগেও একটা ব্লগে বলেছিলাম, তো এবারে চট করে বলে দিই। তো দেশে জন্মের পর বাচ্চাদের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় এখানেও বেশিরভাগ ভ্যাকসিনগুলোই সেই হিসেবেই দেওয়া হয়। তবে হ্যাঁ, কিট্টু যেহেতু এশিয়ান বেবি সেই হিসেবে ওকে 1-2টা এক্সট্রা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়াও দেশে দেখেছি কিছু ফ্লু ভ্যাকসিন বাচ্চাদের বেশি দেওয়া হয়, তো ওই ভ্যাকসিনগুলো এখানে আবার অতটা দেওয়া হয় না। তো তুলনামূলকভাবে ভ্যাকসিনের সংখ্যাটা এখানে একটু কম রয়েছে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আগেই বললাম ডিনার বানানোর জন্য। তো আজকে রাতে বানাবো খুব চটজলদি একটা চিকেনের রেসিপি। তো ওদিকে দেখতেই পেলেন কিছু চিকেনের পিস নিয়েছিলাম, আর তাতে খুব কম পরিমাণে মশলা দিয়েছিলাম। ওই মশলার মধ্যে হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর পাতিলেবুর রস এইসব দিয়ে চিকেনটাকে মেখে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে সাদা তেল নিয়ে তাতে সর্ষে এবং কারি পাতা ফোড়ন দিয়েছিলাম। আর এই ফোড়নের জন্য এই মাংসটা রান্না করার পরে না বেশ সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। তো এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি, অল্প একটুখানি আদা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো সব কিছু ভালো মতো করে ভেজে নেওয়ার পরে ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, চলুন এখন চিকেনের পিসগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিই। তো সব রকমের মশলার সাথে চিকেনগুলো ভালো মতো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিয়েছি, চিকেনগুলো যেন ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় চামচের মৌরি, একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে আর হাফ চা চামচের মতো গোটা ধনিয়া। আর হ্যাঁ, এর মধ্যে না গোটা গোলমরিচও দিতে হয়, কিন্তু আজকে আমি একদম বেমালুম ভুলে গিয়েছিলাম, তাই পরে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম চিকেনের মধ্যে। তো গোটা মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার কৌটাগুলো জায়গা মতো রেখে দিয়ে এবার চলুন গ্যাসের ফ্লেমটা একটুখানি বেশি বাড়িয়ে দিয়ে লাল লাল করে এগুলোকে ভেজে নিই। আর এরপরে আমার রান্নাঘরে যে একটা ছোট্ট হামালদিস্তা রয়েছে তার মধ্যে এই গোটা ভাজা মশলাগুলো ঢেলে নিয়ে চলুন এগুলোকে ভালো মতো করে গুঁড়ো করে নিই। অবশ্য খুব বেশি গুঁড়ো মশলা চাইছি না, একটু দানা দানা থাকবে সেরকমই চাইছি, সেজন্যই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার না করে এই হামালদিস্তাটা ব্যবহার করছি। এবার মশলাটা বানিয়ে নেওয়ার পরে ঢাকনা তুলে দেখলাম চিকেনটা অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে এসেছে, অনেকটাই জল ছেড়েছে। তো এবার এর মধ্যে ওই বড় 2 চামচের ভাজা মশলাটা দিয়ে দিলাম আর সব কিছু আবারও ভালো মতো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই বাকি চিকেনটা সেদ্ধ হবার অপেক্ষায়। আর এখন চলুন এদিকে কিছু সবজি কেটে নিই। ওই সবজির মধ্যে 2টো মাঝারি সাইজের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা গোটা টমেটো আর একটা ক্যাপসিকাম নিয়েছি। এবার এগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব। তো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো সব লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে কাটার জায়গাটা কিছুটা পরিষ্কার করে নিয়ে এদিকে কড়াইয়ের ঢাকনা তুলে দেখলাম পুরো চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন না, জলটাও অনেকটা কমে এসেছে। এমন অবস্থায় এর মধ্যে দিয়ে দেব সে কেটে রাখা সবজিগুলো আর খুব ভালো মতো করে এখন হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে ক্যাপসিকাম পেঁয়াজের একটু ক্রাঞ্চি ভাব থেকে যায়। আর ওই প্রায় শেষবারের মতো 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করলেই হয়ে যাবে। আর হ্যাঁ, বলেছিলাম না যখন গোটা মশলাগুলো আমি রোস্ট করছিলাম ওর মধ্যে গোটা গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে এর মধ্যে এখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প করে টমেটো কেচাপ আর একটুখানি ঘি। ব্যাস, আজকে কিন্তু চটজলদি রুটি দিয়ে খাওয়ার মতো চিকেন আমার তৈরি হয়ে গিয়েছে।
আপনারা কি এরকম করে কখনো আগে চিকেন খেয়েছেন? অবশ্যই হয়তো খেয়েছেন। যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু মাঝে সাঝে আবার এটা ভাতের সাথেও খেয়ে থাকি, মন্দ লাগে না কিন্তু। তবে রুটি এবং পরোটার সাথে খেতেই বেশি ভালো লাগে। তো ওদিকে কিট্টু এর মধ্যে উঠেও পড়েছে, তাই ভাবলাম রুটিটা কিছুক্ষণ পরেই বানাই। তার আগে চলুন, রান্না করতে করতে হাঁপিয়ে গিয়েছি, আর কিট্টুকে যেহেতু ফিডও করাতে হবে, তার আগে ভালো মতো করে জল খেয়ে এবার কিট্টুর সাথে দেখা করতে চাই। বেশ কিন্তু এখনও ভালো মুডেই রয়েছে। ভ্যাকসিনের ব্যথা মনে হয় এখনও বুঝতে পারছে না। তো আজকে 2টো ইঞ্জেকশন দিয়েছিল, আর আরেকটা রোটা ভাইরাসের ওই ওরাল ভ্যাকসিন দিয়েছিল। পাটা বেশি নাড়ায় না, ব্যথা লাগবে কিন্তু। গুল্লু গুল্লু বলে আমার ব্যথা লাগবে তো, আমি কি মানুষ না? হ্যাঁ, আমি কি ছোট বাচ্চা বলি কি আমার ব্যথা লাগবে না? হ্যাঁ, আমি চুপচাপ আছি, আমি স্মাইল করছি, তার জন্য কি আমার ব্যথা লাগবে না? হ্যাঁ, আর একটুখানি, তারপরেই দেখবে আবার আমি শুরু, পা হাত পা চালাবো। কি ঠিকই তো বলছিস। বাবাকে দেখে স্মাইল, বাবাকে দেখে হাসি হাসি হচ্ছে। কি হাতটা এঙ্গে তুললাম, একটু করে হাতটা দিয়ে দিলাম নিচে। চলো ঘুমাই, আবার চলো ঘুমাই, আবার চলো ঘুমু ঘুমু করি। চলছে সারপ্রাইজ ভ্যাকসিন ছিল এটা, আমরা কেউ জানতাম না। কিট্টু পুটুস পুটুস করে ভ্যাকসিন খাবে আজকে। আমরা কেউ রেডি ছিলাম না কিট্টু এটার জন্য। এখন বাবাকে দেখা হচ্ছে, এখন বাবাকে দেখা হচ্ছে। বাবাকে ওটার ভিতরে ঢুকে যাবে নাকি? তো কিট্টু এখন রোহনের সাথে কিছুক্ষণ থাকুক, আমি ওদিকে রান্নাঘরে গিয়ে চটজলদি কয়েকটা রুটি বানিয়ে নিই। আটা আগে থেকেই মাখা ছিল, তাই সময় কিছুটা কমই লাগবে। তো কয়েকটা রুটি ভালো মতো করে সেঁকে নিয়ে এখন চলুন প্লেটের মধ্যে রুটি আর চিকেন কষা দিয়ে আমি আগে রাতের খাবারটা খেয়ে নিই। তারপরে কিট্টুর যেহেতু ক্লিনিকে গিয়েছিল, তাই ওর জামা কাপড়গুলো চেঞ্জ করে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব। ততক্ষণে না হয় রোহন আবার এদিকে ডিনারটা সেরে ফেলবে। Bless you, bless you, bless you. জীবন কৃষ্ণ, যেদিন কি বলে জীবন কৃষ্ণ। রেডি কিট্টু, রেডি রাতের জন্য। কে এখন দাদু ঠাম্মির সাথে কথা বলবে কিট্টু? কিট্টু বুড়ি, ও কিট্টু বুড়ি, আহারে ছোনা মাম্মা, ঘুম হলো? ঘুম হলো ব্যাগের মধ্যে? তো কিট্টু আর আমি দুজনেই তৈরি এখন রাতে ঘুমোতে যাওয়ার জন্য। মনে হয় রাত যত বাড়ছে কিট্টুর পায়ের ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে, তাই রাতেও ঠিকঠাক ঘুমোবে কি না জানি না। আমাকেও হয়তো ওর সাথে রাত জাগতে হবে, আর এইভাবেই মনে হয় ও আজকে সারা রাত ঘুমাবে। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।